প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসুদ জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব মোস্তফা মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগারদের ইতিহাস। 2-0 ব্যবধানে সিরিজ জিতে টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় বাংলাদেশ। এবার ভারতকেও হারাতে চান শান্তরা। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত, দেশে ফিরলে সংবর্ধনা। শান্তকে ডক্টর ইউনূসের ফোন। কারো মতে 2-3 বছর, অনেকের পরামর্শ মৌলিক সংস্কার পর্যন্ত। সরকারের মেয়াদ প্রশ্নে সম্পাদকদের পরামর্শ। মুক্ত, গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় সরকার, ডক্টর ইউনূস। মানব জমিন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির বৈঠক, বৈদেশিক ঋণ চুক্তি পর্যালোচনা করা হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও 4 মামলার প্রস্তুতি ছিল দুদকে। হাসিনাকে সমর্থন দিয়ে দোরটানায় ভারত। দৃষ্টিশক্তি হারাতে বসেছেন ইমরান। প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক, সংস্কারের রূপরেখা দ্রুত উপস্থাপনের তাগিদ। বাংলাদেশ প্রতিদিন, নতুন বার্তা নিয়ে ঢাকায় আসছেন সেই ডোনাল্ড গ্লু, তারেক রহমান। আমরা বাংলাদেশি, একটাই পরিচয়। ভুয়া কাগজে ব্যাংক লুট, খেলাপি ঋণে রেকর্ড 2,11,000 কোটি টাকা। ভুল ত্রুটি ধরিয়ে দিন, মুক্ত গণমাধ্যম চাই, প্রধান উপদেষ্টা। জামায়াত আমির, ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থে। 8 বছরের বন্দিত্ব নিয়ে মুখ খুললেন আজমি, আয়নাঘরে ভয়ঙ্কর জীবন। আমাদের সময়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2-3 বছর হওয়া উচিত, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পাদকদের অভিমত। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত চান ব্যবসায়ীরা। প্রতিদিনের বাংলাদেশ, লাল সবুজ বিপ্লব পাকিস্তানে, এবার বাংলা ওয়াশ। লিটন মিরাজের অনবদ্য থ্রিলার। কালবেলা, গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জোবায়ের। পিলখানা হত্যার পুনর্তদন্তে আসল রহস্য উন্মোচন হবে বিএনপি। খবরের কাগজ, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। সংস্কারের জন্য জাতীয় ঐক্য খুবই প্রয়োজন। বিধি ভেঙে ওরিয়নের বিদ্যুৎ প্রকল্পে 10,000 কোটি টাকা ঋণ। দৈনিক করতোয়া, 5 মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। আজ পবিত্র আখেরি চাহার সোমবার। দৈনিক সংগ্রাম, আরব আমিরাতে ক্ষমা পেলেন সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি। মাদকের গডফাদারদেরও ধরা হবে, যৌথ বাহিনীর অপারেশন শুরু আজ থেকে। আলোকিত বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সিরিজ জয়ে বাংলাদেশের ইতিহাস, পাকিস্তান হোয়াইট ওয়াশ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, চিফ অ্যাডভাইজার প্লেজেস প্রোটেকশন অ্যাজ বিজনেস লিডার্স ওয়ার্ন অফ এক্সপোর্ট ক্রাইসিস অ্যামিড ফ্যাক্টরি আনরেস্ট। শিরোনামগুলো দেখছিলাম। আজ প্রধান শিরোনাম করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের মাটিতে, পাকিস্তানকে 2-0 টেস্ট সিরিজ হারানোর সেই ঐতিহাসিক সংবাদ, সেটি শিরোনাম হয়েছে। আমরা আলোচনা শুরু করতে চাই এই প্রসঙ্গটিকে ঘিরে। জি, এটা তো বাংলাদেশের ফাইনেস্ট আসলে ক্রিকেট অ্যাচিভমেন্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেট অ্যাচিভমেন্ট, কোনো বিচারে আসলে ফাইনেস্ট। কারণ আমরা যদি টেস্ট ক্রিকেটটাই আসলে মূল মানদণ্ড, যতই T20 পপুলার হোক, যতই ওয়ানডেতে আমরা অভ্যস্ত হই, শেষ পর্যন্ত যে বেসিক ক্রিকেট, মৌলিক ক্রিকেট, সেটার দক্ষতা বা আপনার ক্রিকেটের দক্ষতা, স্কিল যেটা বলা হয়, পিওর দক্ষতা। কারণ T20 এবং ওয়ানডেতে দেখা যায় যে নানা কারণে স্কিলের ম্যাক্সিমাম চর্চা হয় না, করা যায় না, অনেক লিমিটেশনস আছে, ফলে টেস্ট ক্রিকেট। সো সেই টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা স্ট্রাগল করি, আমরা পারি না। দেশের মাটিতে আমরা কিছু উইন আছে আমাদের, কিন্তু সেগুলোতে অনেক প্রশ্ন থাকে, আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে খেলানো, নিজেদের বাড়তি সুবিধা নেওয়া বা ইত্যাদি ইত্যাদি। বাট আমাদের অনেক সাকসেসও আছে, বিদেশেও আমরা সিরিজ জিতেছি, টেস্ট জিতেছি বড় দলের সঙ্গে, কিন্তু দেশে আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া হারিয়েছি। কিন্তু পাকিস্তানের মতো, পাকিস্তানের মাটিতে গিয়ে
2টা ম্যাচ পাকিস্তানকে এইভাবে হারানো, এবং এই টেস্টটা যদি আমরা চিন্তা করি যে এগেনস্ট অল অডস আপনি 26 রানে 6 উইকেট, সেখান থেকে যে কামব্যাক, মানে শুধু জেতাটাই তো একটা বড় ব্যাপার। একটা টেস্ট যদি আমরা জিততাম, সিরিজটা ড্র করলে আমি বলতাম এটা অ্যাচিভমেন্ট। যে কেউ যাওয়ার আগে যদি কেউ বলতো সিরিজ ড্র করে আসবে 2 টেস্ট, আমরা অ্যাচিভমেন্ট বলতাম। তারপর যখন প্রথম টেস্টটা জেতার পর ধরেন সেকেন্ড টেস্টটা বৃষ্টির কারণে হলো না, বা আমরা তবু আমরা অ্যাচিভমেন্ট বলতাম। সেইখানে বৃষ্টি ছিল, বৃষ্টির বাধা ছিল, সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি। 26 রানে 6 উইকেট, যেখানে প্রায় ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, মানে 26-6 হওয়ার পর সবাই প্রথম টেস্টটাকে ফ্লুক ভেবে প্রথম টেস্ট উইনটাকে সবাই লোয়েস্ট টেস্ট স্কোর কত এটা নিয়ে খোঁজাখুঁজি করছিল। সেইখান থেকে লিটন এবং মিরাজের অনবদ্য ফিরে আসা, ফলে আমার বিবেচনায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ফাইনেস্ট এবং ওভারঅল বাংলাদেশের ফাইনেস্ট অ্যাচিভমেন্ট আমি যদি চিন্তা করি এজ এ হোল, এরকম ব্র্যান্ড অফ ক্রিকেট খেলা। এবং সেই জায়গার অনেকগুলো পার্সপেক্টিভ এসে পড়ে। সেই পার্সপেক্টিভগুলো একটা কি, যে কোন অবস্থায় বাংলাদেশ ক্রিকেটটা খেলতে গিয়েছে, দেশে এরকম একটা অবস্থা যেটা এখনও সঠিকভাবে বিন্যস্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট যখন যায় তারা কিন্তু জানতো না, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তখন পলাতক, নতুন প্রেসিডেন্ট কেউ সেটা জানতো না। বাংলাদেশ প্রথম টেস্ট খেলতে নামার দিন ফারুক আহমেদের নাম ঘোষণা করা হলো। তারপর দলের একজন খেলোয়াড় আছেন যিনি হচ্ছে যার বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা, দলের সেরা খেলোয়াড় কিন্তু তার বিরুদ্ধে মামলা, ফলে তাকে রাখা হবে কিনা এই নিয়ে একটা বিতর্ক, একটা দলের এই অবস্থা। সেরকম অবস্থায় যখন একটা দল যায়, তার মোটিভেশনের জায়গা, তার স্পিরিটের জায়গা, মাঠের বাইরে অন্য অনেক কিছু দ্বারা সে ডিস্ট্রাক্টেড হয়, যেটা স্পোর্টসে ধরা হয় সবচেয়ে ক্ষতিকর জিনিস। স্পোর্টসে সবসময় যে মাঠে ফোকাস থাকা এবং কোনো ধরনের ডিস্ট্রাকশন যেন না হয়, এখানে মানে এভরি সর্ট অফ ডিস্ট্রাকশন, মানে ম্যাটেরিয়াল ডিস্ট্রাক্টিভ ম্যাটেরিয়াল সো অ্যাট দেয়ার, সেইটা থেকে যে মানে সুইচ অন করে, মানে বাইরের জিনিসের সুইচ অফ করে মাঠে অন্য রকম ক্রিকেটের সুইচ অন করা, সেটা খুবই সাধারণত খুব টপ লেভেল পেশাদার টিম ছাড়া এটা পারার কথা না। এবং আমরা এখানে ভয় পেয়েছিলাম, কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু সেটা দেখেছে। তো আমার মনে হয় এখানে কয়েকটা জিনিস কাজ করেছে। সেটা হচ্ছে আমরা যেটা লক্ষ্য করি আমাদের ক্রিকেটে, যদি আমরা দেখি যে স্পোর্টিং অনেক কিছু, যেগুলো স্পোর্টিং জেনারেল কন্ডিশন বা জেনারেল স্পোর্টিং বিহেভিয়ার, সেটার সঙ্গে আমাদের ক্রিকেট টিমের বা আমাদের বাংলাদেশ টিমের কিছু পার্থক্য আসলে দেখা যায়। সেটা হচ্ছে যখন বাংলাদেশ টিম আন্ডার প্রেশার থাকে, অনেক উদাহরণ আছে, এক্সপেকটেশন অনেক কম থাকে, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তখন বাংলাদেশ টিম পারফর্ম করে, ওভার পারফর্ম করে ক্ষেত্র বিশেষে। আমি একদম অনেকগুলো উদাহরণ দিতে পারি যে আইসিএলে যখন অনেক বাংলাদেশের প্লেয়ার চলে গিয়েছিল, তখন আমরা একটা সেকেন্ডারি টিম দিয়ে করেছিলাম, সেই টিম জিতে গিয়েছিল। তারপরে হচ্ছে এরকম টপ লেভেলে থাকা সাকিব তামিম নাই, সেখানে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম। এরকম আসলে আর বহু উদাহরণ দেওয়া যায়। ধরে আমার কাছে মনে হয় টিমের মধ্যে আসলে রিভার্স হতে কাজ করে আমাদের টিমের মধ্যে, যে যখন টিম আন্ডার প্রেশার থাকে, তাদের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন দেখা দেয়, তারা কতটা ক্যাপাবল সেই কথা যখন ভাসতে থাকে। এবং রিসেন্ট পাস্টে যদি আমাদের ক্রিকেট টিমের পারফরমেন্স দেখি, সেটাও কিন্তু আসলে খুব ভালো ছিল না। সেটা নিয়ে নানান কথা আছে, আমাদের প্লেয়াররা সবাই সিনিয়র প্লেয়ার দিনের প্রশ্ন ছিল। ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা আসলে কোথাও খুব একটা ভালো করতে পারি নাই। তো সব কিছু মিলিয়ে যে প্রেশারে ছিল, সেই প্রেশারে আসলে মানে উল্টা হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। এবং এখানে আপনি দেখবেন যে কিছু কিছু প্লেয়ার পারফর্ম, মানে এজ এ হোল টিমটা পারফর্ম করেছে। আমরা দেখেন এখানে লিটন মিরাজ পারফর্ম করেছে, তারপরে হচ্ছে আমাদের 2 পেস বোলার আমরা যদি চিন্তা করি, নাহিদ রানা এবং হাসান, দুজন অসাধারণ বল করেছে। এবং এই ইয়ার মধ্যে যারা প্রিয় ক্রিকেট ফলোয়ার তারা বুঝবেন, বাংলাদেশ মূলত মোস্টলি আমরা আসলে স্পিন ওরিয়েন্টেড টিম। আমাদের দেশের উইকেট সেটা কিন্তু ফাস্ট বোলারদের তৈরির জন্য আদর্শ জায়গা না, এবং ফাস্ট বোলিং আমরা স্ট্রাগল করেছি। সেখানে বাংলাদেশের বাংলাদেশের পেস বোলাররা পাকিস্তানে, যারা পাকিস্তান হচ্ছে পৃথিবীর টপ ক্লাস পেসার প্রডিউস করে, সবচেয়ে ফাস্টেস্ট পেসার প্রডিউস করে ট্রেডিশনালি, ফলে তাদের ব্যাটসম্যানরা পেস বোলিং খেলতে অনেক অভ্যস্ত। সেখানে আমাদের পেস বোলাররা 10টা উইকেট নিয়েছেন, যেখানে স্পিন হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমরা এইখানে দেখেন সাকিব মিরাজ, এবং তারা পারফর্মও করেছে, আগের টেস্টে সাকিব মিরাজ করেছেন। তো এই টেস্টে এটা কিন্তু সামথিং ভেরি মানে স্পেশাল, ভেরি স্পেশাল, যে এটা আমি ভাবতেই পারি না যে বাংলাদেশের পেস বোলাররা বিদেশে গিয়ে 10টা উইকেট নিয়েছে। আমাদের যেটা হচ্ছে পেস বোলাররা কী হতো, যে আমাদের যে বিদেশে আমরা না পারার পিছনে এটা একটা কারণ ছিল, যে দেশে আমরা স্পিন ওরিয়েন্টেড খেলা খেলি, স্পিনার নির্ভর এবং খুব ন্যাচারালি। তখন বিদেশে গেলে আমাদের পেস বোলাররা যখন পেস ওরিয়েন্টেড উইকেট হয়, তখন আমরা সেরকম সাপোর্ট পাই না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা যেহেতু স্পিন খেলতে অভ্যস্ত, ফলে তারা পেস বোলিং খেলতে পারে না। এই দুইটা মানে কম্বিনেশন আমাদের আসলে ফেলারকে এক্সপেক্ট করে বিদেশের মাটিতে। কিন্তু আমরা কি দেখলাম, এবার দেখলাম যে রিভার্স জিনিস হলো।
তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা কাজ করেছে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট হয়তো আই এম নট শিওর এটা হয়তো যে সামগ্রিকভাবে যে তাদের নিজের কন্ডিশন, দেশের যে একটা চেঞ্জ, আই এম নট শিওর, আমি বলছি, কিন্তু কখনো কোনো এগুলা কাজ করে তারাও আসলে এক ধরনের পুরো দেশের মধ্যে যেটা তারুণ্যের যে একটা জয় দেখেছে, মানে তারুণ্য, সো ওই তারুণ্যের যে এক্সপ্রেশন সেটাও কিন্তু আসলে ইন এ ওয়ে এটা তাদের মধ্যে সঞ্চারিত হয়ে থাকতে পারে। কারণ স্পোর্টস আপনি যতই বলেন যে বাইরে, কিন্তু আসলে জীবনের বাইরে তো না, স্পোর্টসের মানুষ। এবং আমরা দেখেন আমাদের প্লেয়ার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কিন্তু এর মধ্যে ইনভলভ। ফার্স্ট টেস্টে আমরা লক্ষ্য করেছি প্লেয়াররা, এই আজকেও মিরাজ কিন্তু স্যাক্রিফাইস করেছেন, একটা নিহত রিক্সাওয়ালার পরিবারকে উনি স্যাক্রিফাইস করেছেন তার প্রাইজ মানিটা। তো ফলে এটাও আসলে তাদের আসলে টিম স্পিরিট বা টিমের মোবিলিটি তৈরি করতে হেল্প করে। ইভেন সাকিব যে আন্ডার প্রেশার সেটাও হেল্প করে থাকতে পারে, কারণ আমরা দেখেছি প্রথম টেস্টের পর সাকিবের ভালো পারফরমেন্সের পর টিমের সবাই সাকিবের পাশে দাঁড়িয়েছেন। ফলে ভালো পারফরমেন্স দিয়ে যে অনেক একদিকে হচ্ছে ভালো পারফরমেন্স আমাদের সোসাইটি থেকে যে ইন্সপিরেশন এসছে সেটাকে তারা মোটিভেশনের কাজে লাগিয়েছেন। আবার একই সঙ্গে টিমের তারা সবচেয়ে সিনিয়র প্লেয়ার এবং বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড, তাদের এই টিমের অনেকেই আসলে সাকিবকে দেখে বড় হওয়া। ফলে উনি যে আন্ডার প্রেশার তারা মনে করেন এইটাও আসলে ভালো পারফর্ম দিয়ে রিপ্লাই করা। এবং ক্রিকেট যে নানান কারণে আমাদের দেশে একটা অস্থিরতা চলছে, এরকম একটা অভ্যুত্থানের পর পরিবর্তনের পর খাপ খাওয়ানোর প্রক্রিয়া আমরা আছি নতুন জায়গায়। তো সেই জায়গাটাতে ক্রিকেটই আসলে ইউনিফাইড করে। এবং আপনি দেখবেন যে গত আমরা যদি 1 মাস 2 মাস দেখি, আমাদের সব খবর কিন্তু রাজনীতির খবর ছিল, নানা রকম খবর ছিল, হত্যার খবর ছিল, গণহত্যার খবর ছিল, ধ্বংসের খবর ছিল, প্রতিবাদের খবর ছিল। এর মধ্যে এটাকে আজকেই কিন্তু প্রথম আমার মনে হয় যেটা এই জিনিসটা রাজনীতি বা এই বিষয়টা কিন্তু আজকে রিমুভ হলো, মানে এই পত্রিকার পাতায় পেছনে গেল থ্রু ক্রিকেট। এবং এখানে আপনি দেখবেন যে সবাই কিন্তু নানান মতের মানুষ নানানভাবে বর্তমান সময়কে ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন, কিন্তু ক্রিকেটে কিন্তু মোটামুটি সবাই মোরলেস ইউনাইটেড। সে নিশ্চয়ই অন্য সময় হলে যেরকম এক্সপ্রেশন থাকতো উইনের, সেই এক্সপ্রেশন আমরা দেখি নাই, যেহেতু নানা রকম বিষয় আছে, অস্থিতিশীল পরিবেশ আছে, স্বজন হারানোর মানে বেদনা আছে অনেকের, অনেকে হচ্ছে বন্ধুবান্ধব হারিয়েছেন, অনেক জায়গায় অবিন্যস্ত আছে। ফলে সামাজিকভাবে যদি শুধু আমরা তো এক্সপ্রেশনটা দেখি নাই, উইনের যে এক্সপ্রেশনটা হওয়ার কথা, কিন্তু আমরা যদি মানুষের মধ্যে দেখতে পাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে সেই বিজয়টা আসলে এক ধরনের একটা স্বস্তি হিসাবে এসছে। তো আমি মনে করি এই বেসটা কিন্তু আমাদের যেটা এখন এর মধ্যে যেটা হচ্ছে, যেহেতু আমাদের নতুন বোর্ড এসছে, বোর্ডের সভাপতি যিনি এসছেন উনি কিন্তু নানানভাবে এক্স ক্রিকেটার, এক্স ক্যাপ্টেন এবং দেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেট ব্রেন বলে গণ্য। ফলে আগের বোর্ডের আমলে যে সমস্ত জিনিস ছিল সেগুলোর আরও বেশি বিন্যস্ত হওয়া, যে সমস্ত অনিয়মের অভিযোগ আসছে সেগুলোর কারণ আগের বোর্ড অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড ছিল, আমরা দেখতে পাই শর্ট ভিশন ছিল, সেটা লং টার্ম ভিশন নেওয়া হবে। এখন দেখেন এই সাফল্যটা যদি আমরা দেখি, এই টিম বা এই প্রক্রিয়া, এটা কিন্তু আগের সময় আগের যিনি চিফ সিলেক্টর ছিলেন আগের বোর্ডে 72 তাদের নিয়োগ করা বা সেই সময়ের টিম। এখন তাহলে এটা কি আমার যেটা মনে হয় যে এই ফোকাসটা আগের বোর্ডের বা ট্রেডিশনালি মানে সাবির হোসেন চৌধুরী সময়ে একটু আলাদা ছিল। তারপরে কিন্তু আমরা ওই শর্ট টার্ম সাকসেস, দ্যাটস সাকসেস, এই জন্য যেটা হয় এই সাকসেসের পরে আবার আরেকটা সাকসেস পাওয়া যায় না, সাকসেসটা সাস্টেনেবল হয় না, স্থিতিশীলতা পায় না। কারণ হচ্ছে আমরা লং টার্ম প্ল্যান করি না, একটা ম্যাচে হয়তো সব ওই যে নানা রকম ইকুয়েশন মেলে, ইন্ডিভিজুয়াল বেটার পারফর্ম করে, ফলে আমরা রেজাল্টটা পেয়ে যাই। কিন্তু রেজাল্টটা ধরে রাখতে হলে আপনার সামগ্রিকভাবে কোয়ালিটি ডেভেলপমেন্ট ঘটাতে হবে। সামগ্রিকভাবে কোয়ালিটি ডেভেলপমেন্ট আপনি কীভাবে করবেন সেটা করার জন্য আপনার একটা লং টার্ম প্রসেস, আপনার ডোমেস্টিক ক্রিকেট কম্পিটিটিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। হতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে ডোমেস্টিকের গ্যাপ কমিয়ে আনতে হবে। আপনার যারা র ট্যালেন্ট তাদেরকে আসলে প্রপার গাইডেন্স দিতে হবে। ন্যাশনাল টিমের অ্যাটমসফিয়ার ট্রানজিশনটা যেন ভালো হয় সেটা হয়তো আমাদের এখানে এটাও প্রবলেম। ন্যাশনাল টিমে স্টার নন স্টার এরকম একটা দ্বন্দ্বের কথা আমরা শুনতে পাই। এই সব কিছু মিলে ওভারঅল স্ট্রাকচারটা ডেভেলপমেন্ট সারা দেশে ক্রিকেটের অনেকগুলো জায়গায় খেলা হয় না। সো আমাদের যে শর্ট টার্ম যে ভিশন সেটা আমাদের এরকম রেজাল্ট দিবে, অতীতেও দিয়েছে, কিন্তু আমরা গত 15-20 বছর 30 বছর দেখলে আমরা এরকম রেজাল্ট পেয়েছি, কিন্তু রেজাল্টটা কিন্তু আমাদের সাস্টেনেবল হয় না, বিকজ আমরা সাস্টেনেবিলিটির জন্য যে দীর্ঘমেয়াদী চিন্তা, যে পরিচর্যা,
শুধুমাত্র ন্যাশনাল টিমের ক্রিকেটকে, আমরা তো ন্যাশনাল সাকসেস দিয়ে বিচার করি, কিন্তু যারা পেছনে থাকবেন তাদের আসলে শুধু ন্যাশনাল টিমের আজকের জয় দিয়ে দেখলে হবে না, তারা ভবিষ্যতে একটা ন্যাশনাল টিমে খেলবে সেই জায়গাটা ভাববেন, তাহলে লাইনটা ঠিক থাকবে এবং এই সাফল্যটা আসলে স্থায়িত্ব পাবে। আমরা সেটাই চাই। আমরা যদি বলি আপনার দীর্ঘদিনের ক্রীড়া সাংবাদিকতার অভিজ্ঞতা এবং ক্রীড়া বিশ্লেষণের অভিজ্ঞতা, এই সিরিজ থেকে আপনার আবিষ্কার কি, মানে যেটা আপনি বলবেন যে এটা ভবিষ্যতের জন্য আরেকটা নতুন আশার আলো দেখাচ্ছে? প্রথম কথা হচ্ছে আমি সব কিছুর মধ্যে দেখতে পাই আমাদের পেস বোলার, বিশেষত নাহিদ রানা, নাহিদের প্রাপ্তি, তার ইমার্জেন্স, তার নিজেকে এস্টাবলিশ করা, এটা রিমার্কেবল। তার বোলিং মানে মোটামুটি আমরা কনভিন্স যে সে আসলে বাংলাদেশের হিস্ট্রির ফাস্টেস্ট বোলার। এর আগে রুবেল হোসেন সবচেয়ে জোরে বল করেছিলেন, সেটা উনি ছেড়েছেন, কিন্তু সেটা না, তার আগে যখন মাশরাফি যখন প্রথম এসেছিলেন 2000-2001 সালে, তখন মাশরাফি অনেক জোরে বল করতেন। তো যেটা হয় কি, পেস যেটা পেস দিয়ে অপোনেন্টের ব্যাটসম্যানকে ভয় পাইয়ে দেয়, এটা হয় কি সে উইকেট পাক তা পাক, শুরুতে ওই রকম একটা দেখলে এটা পুরা অপোনেন্টকে এক ধরনের একটা সতর্ক করে, অপোনেন্টের মধ্যে এক ধরনের একটা ভীতি সঞ্চার করে এবং নিজের টিমকে ইন্সপায়ার করে। আপনি যখন ফিল্ডিংয়ের সময় দেখছে যে আপনার বলের বল ব্যাটসম্যান বুঝতেই পারছে না, খেলতে পারছে না, আউট হোক না হোক, এটা বাকিদের মধ্যে একটা ইন্সপায়ারেশন তৈরি করে এবং ওইটার ফলে আপনি তখন যে সেকেন্ড বোলার থার্ড বোলার আসে তারাও আসলে অনেক ক্ষেত্রে উইকেট পায়। ফলে আমি মনে করি যে এরকম একটা ফায়ারি পেস বোলার যেটা আপনার টিমের ফেস হবে, আপনার টিমের একটা ভাইব দেবে, অপোনেন্টকে একটা সংকেত দেবে, সেইটা দেওয়ার মতো একজন পেস বোলার আসলে আমাদের দরকার ছিল। এবং তার সঙ্গে বাকি যে তাসকিন, রুবেল, এরাও ভালো করেছেন। আমরা পেস বোলিংয়ে কিন্তু আমরা সীমিত সামর্থ্যের মধ্যে গত কয়েক বছর দেখি বিদেশে গিয়ে কিন্তু 2015 বিশ্বকাপে আমাদের 3 পেসার, কিন্তু রুবেল, মাশরাফি এবং তাসকিন, ওটা কিন্তু এই ট্রাইও কিন্তু খুবই আলোচিত হয়েছিল। আমি 2015 অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে যেখানে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছেন, আরও উপরে যেতে পারতাম। তো আমাদের পেস বোলাররা তাদের সীমিত সামর্থ্যে ভালো করেছেন। এখন আমি চাইবো যে পেস বোলারদের পরিচর্যার জন্য একটা লং টার্ম ভিশন দরকার এবং আমি মনে করি এই সিরিজের প্রাপ্তি হচ্ছে, অনেক প্রাপ্তি আছে, অ্যাজ এ টিম খেলা, হার না মানা, ফিরে আসা, এগুলো আমরা বিচ্ছিন্ন আগে দেখেছি, কিন্তু এরকম একজন পেস বোলার 10টা উইকেট পাওয়া পেস বোলারদের এটা ইউনিক ঘটনা। কিন্তু আমি স্পেশালি এর মধ্যে বলতে চাই নাহিদ রানার, মানে নাহিদের ইমার্জেন্স, তার নিজেকে এস্টাবলিশ করা, আমার মনে হয় যে এইটা পুরো দলকে অনেক বেশি সাহস দেবে, শক্তি দেবে এবং আমাদের নেক্সট জেনারেশন পেসারদের অনেক বেশি ইন্সপায়ার করবে এবং ক্রিকেট ওয়ার্ল্ডে আসলে বাংলাদেশ যে পেস বোলার তৈরি করতে, কারণ আমরা দুর্বল হিসেবে পরিচিত শারীরিকভাবে, ফলে ধরেই নেওয়া হয় যে বাংলাদেশ আসলে ভালো পেস বোলার তৈরি হবে না, এরকম ধরে নেওয়া হয়। সেখান থেকে একদম একটা মানে একটা কাউন্টার ভিউ ক্রিকেট দুনিয়াকে দেয়, আমি মনে করি এইটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা পরের শিরোনামটিতে যাই। আমরা জানি যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ছিল এবং সেখানে অনেকগুলো বিষয়ে আলোচনা এসেছে। মাননীয় প্রধান উপদেষ্টার দিক থেকে যেটি বলা হয়েছে যে মুক্ত, স্বাধীন এবং গতিশীল গণমাধ্যম তিনি দেখতে চান, আবার সাংবাদিকদের পক্ষ থেকে, সম্পাদকদের পক্ষ থেকে আইনে মানে সাংবাদিকদের নিপীড়ন সুযোগ আছে বা আইনের ধারাগুলো বাদ দেওয়া, এরকম সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। আপনি বৈঠকে ছিলেন, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। জি, প্রথমে হচ্ছে বৈঠকটা প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের 20 জন সম্পাদক আমরা ছিলাম এবং আলোচনাটা ছিল আসলে খুব ফর্মাল না, মানে যথেষ্ট প্রাণবন্ত আলোচনা। আসলে ভিউ মানে এক্সচেঞ্জ, প্রধান উপদেষ্টা আমাদের কাছে জানতে চেয়েছেন সংবাদ মিডিয়ার জায়গা থেকে আমরা কথা বলেছি অন্যান্য বিষয়, রাজনীতির সামগ্রী। উনি মনে করেছেন যে মিডিয়া বা সাংবাদিকরা তাদের প্রতিনিধি হিসাবে সম্পাদকরা বা যেহেতু মানুষের সঙ্গে তাদের যোগাযোগে তারা খবর করেন, ফলে তারা একটা ভিউ দিতে পারবেন, যেটা হচ্ছে উনি উনার ভিউয়ের সঙ্গে সেটা মিলিয়ে দেখতে পারবেন। উনি অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে আপনারা এইটা নিয়ে বলেন, এটা নিয়ে আপনাদের মতামত দেন। উনি অনেক বেশি মতামত চেয়েছেন, যেমন সরকারের সময়সীমা, সেটাও কিন্তু মতামত চাওয়া হয়েছে এবং আমাদের কয়েকজন মতামত দিয়েছেন, বলেছেন তারা যে কীরকম হতে পারে, এটা মানে ব্যক্তিগত জায়গা থেকে যেহেতু জানতে চাচ্ছে সেরকম প্রসেস। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ঠিক, সম্পাদকরা এজ এ হোল আসলে কোনো প্রস্তাব এই পার্টিকুলারলি এই ক্ষেত্রে দেন, মতামত ইন্ডিভিজুয়াল মতামত দিয়েছেন। এজ এ হোল হচ্ছে যে সাংবাদিকদের নিপীড়নের জায়গাগুলো, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে।
তারপর যে সাংবাদিকদের যে মামলা সেটা নিয়েও কথা বলা হয়েছে, যে সেগুলো সুনির্দিষ্ট হওয়া উচিত, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। সাংবাদিকদের প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা বা একটা কমিশন করা, যাতে সাংবাদিকের বিরুদ্ধে লেখার কারণে মামলা, ডিজিটাল লাইনে মামলা বা মামলা না হয়ে ওইখানে অভিযোগ হবে, ওইখানে সত্যাসত্য যাচাই হবে এবং সেখানে জবাবদিহি থাকবে। মানুষ যেমন অনেক ক্ষেত্রে মিডিয়া ভুল খবর ছাপালে ধরেন একজন লোক মামলা করলো, সেই মামলা ঝুলতে থাকে, তার চেয়ে প্রেস কাউন্সিলে গেলে সাংবাদিকরা আসলে জবাব দিতে, আমরা যেটা মনে করেছি যে প্রেস কাউন্সিল বা যে কমিশন করার কথা বলা হচ্ছে যে ওইখানেই জবাব দিতে হবে, যে কেউ সংক্ষিপ্ত আবেদন করবে এরকম একটা বিষয় আছে। আর দেশের ওভারঅল রাজনৈতিক বিষয় নিয়েও যেহেতু আলোচনা করা হয়েছে, আলোচনার সুযোগ ছিল, ফলে ওইখানে আসলে মতামত দেওয়া হচ্ছে, যেমন সংবিধান বিষয়ে কথা বলা হয়েছে। তো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটার জন্য যেহেতু প্রধান উপদেষ্টা থাকে, ওনাকে তো সরকারটাও রান করতে হবে, ফলে ক্রমাগত এইসব না করে একটা কমিটি করে দেয় বিশেষজ্ঞদের নিয়ে, লিগাল এক্সপার্ট, কনস্টিটিউশনাল এক্সপার্ট এবং নাগরিক সমাজের প্রতিনিধি বা যারা আন্দোলন করেছে তাদের প্রতিনিধি একটা কমিটি করে দেওয়া, তারা এটা নিয়ে আলোচনা করে রিফর্মের একটা প্রস্তাব দেবে। একই রকম অন্যান্য আরও যে সমস্ত বিষয় আছে সেগুলো নিয়েও কমিটি করা, এক্সপার্ট কমিটি, তারা একটা সময় দিল। তারপর হচ্ছে সময়সীমার বিষয় আসলে জানতে চাওয়া হয়েছে এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে প্রধান উপদেষ্টা আসলে তার যে সরকারের, উনি খুবই দ্রুত কাজ করতে চান, উনি সময় নষ্ট করতে চান না, উনি সেটাই বলেছেন যে যৌক্তিক সময় নিয়ে করা হয়েছে, যৌক্তিক সময়টা কত সময় হওয়া উচিত সেটা নিয়েও প্রশ্ন এসছে, আমাদের দিক থেকে আসলে উত্তর এসছে, নানান রকম কথা এসছে। সময়ের কথা বলা হয়েছে, মিনিমাম এতদিন বা ম্যাক্সিমাম এতদিন হতে পারে। আবার এটাও বলা হয়েছে যে এটা আসলে কাজ ভিত্তিক, সংস্কারটা আসলে কোন লেভেলে করা হবে এটা বলার পর এটা বলা হচ্ছে। আবার এরকম বলা হচ্ছে যে সময়টা ঠিক করা দরকার, যা ঠিক করলে একটা জিনিস হবে, তখন এই নিয়ে যে অনেক আলোচনা থাকে, অনেকগুলো আলোচনা আসলে বন্ধ হয়ে যাবে, কারণ এইসব আলোচনা আছে, এরকম অনেকগুলো জায়গা ছিল। তো সবচেয়ে আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি কথা আলোচনা, এগুলো তো আসলে আমরা সাংবাদিকরা বিভিন্ন ফোরামে বলি, প্রধান উপদেষ্টা শোনেন, আলোচনার বিষয়টা ছিল যে আমাদের কাছে মনে হয়েছে যে উনি খুবই লাইভলি ছিল আসলে। এবং উনি একটা জিনিস বলেছেন যে মানে সাধারণত আমাদের কী হয় এরকম ক্ষেত্রে, আমরা যাওয়ার পর আমরা যা অতীতের অভিজ্ঞতা দেখেছি, অনেক রকম রেস্ট্রিকশন থাকে, অনেক রকম লোকজন থাকে অ্যাপার্ট ফ্রম মানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, কিন্তু উনি ছিলেন এবং শুধু না প্রেস উইংয়ের লোকজন ছিল, আসলে সম্পাদকরা, ফলে খুবই কমফোর্টেবল সিচুয়েশন ছিল। এটা একটা বিষয়। কথা বলার ক্ষেত্রে সবই উনি শুনেছেন, সবার কথা শুনেছেন এবং সাধারণত সহযোগিতা চাওয়া হয় এসব ক্ষেত্রে, সর্বোচ্চ জায়গা থেকে সহযোগিতা চাওয়া হয়। এবং সহযোগিতা মানে আমরা জানি যে এক ধরনের যে আমার পক্ষে বা আমাদের পক্ষে, উনি কিন্তু বলেছেন সহযোগিতার কথা বলেননি, উনি বলেছেন সমালোচনা করেন, ভুল ত্রুটি ধরিয়ে দেন আমাদেরকে, যেন আমরা পথে থাকতে পারি, বা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান, সময়সীমা, পরিবর্তন, মতামত বলতে এগুলো যত বেশি অপিনিয়ন আপনারা অ্যাকোমোডেট করেন, চাবেন যাতে আমরা দেখে জেনে আমাদের খুশি করে না, যাতে আমরা জেনে গাইডলাইন পেতে পারি, এরকম একটা জায়গায় আসছে। ফলে আমি মনে করি যেটা খুব একটা কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে সম্পাদকের জায়গা থেকে, এবং সম্পাদকরা আসলে মতামতই দিবেন, ফলে অন্য রাজনৈতিক বিষয় এগুলোতে পর্যবেক্ষণ সেটুকু দিয়েছেন। কালেকটিভলি মতামতটা আসলে ছিল এই আইনের ধারা এবং ওইসব বিষয়, যেটাকে বলতে পারেন কালেকটিভলি সরন্ত, বাকিগুলো বিচ্ছিন্ন মতামত, সেই মতামত হিসেবেই সেগুলো উনি নিয়েছেন। নিশ্চয়ই সবগুলা ওনারা দেখবেন, বিবেচনা করবেন, পর্যালোচনা করবেন। এই বৈঠকে ঘিরে একটি শিরোনাম আমরা দেখেছি এইরকম যে এটি সংবাদপত্রে সংস্কারের রূপরেখা দ্রুত প্রকাশ করার তাগিদ দেওয়া হয়েছে, এই সম্পর্কে যদি আচ্ছা, সেটা বলা হয়েছে যে যেহেতু সংস্কার সময় এবং মানে দুটো তো মানে কোরিলেটেড, প্যারালাল, যে কত সময় লাগবে সেটা নির্ভর করে কি কি ধরনের সংস্কার করতে চান। তো যখন সময়ের কথা উনি জানতে চেয়েছেন আমাদের কাছে যে কত সময় হয়েছে, এবং উনি বলেছেন যে আসলে সময়টা তো আর অনেক বেশি সময় নেওয়া যাবে না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। হ্যাঁ, অনেক বেশি সময় নেওয়া যাবে না, কাজটা করতে হবে। তো তখন বলা হয়েছে আমাদের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন যে বিষয়টা হচ্ছে সংস্কারের রূপরেখাটা দিলে যেটা হবে, তখন সবাই একটা ক্লিয়ার পিকচার পাবো এবং তখন আপনারাই আসলে ঠিক করতে পারবেন যে আমরা এই সংস্কার করব, তখন এই অপিনিয়নটা আসবে এই সংস্কারগুলোর জন্য এরকম সময় দরকার, তখন এই অপিনিয়নগুলো অনেক বেশি আসবে মানুষের কাছ থেকে, সুশীল সমাজের কাছ থেকে, আন্দোলনকারীদের কাছ থেকে, এই সরকারকে যারা মানে ক্ষমতায়িত করেছেন তাদের কাছ থেকে। ফলে তখন যেটা হবে যে আপনারাই আসলে টাইমটা ঠিক করতে পারবেন, সেই প্রেক্ষিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে কেউ কেউ বলেছেন যে একটা পিরিয়ড থাকে, হানিমুন পিরিয়ড থাকে সব সরকারে, আপনার সরকারও আছে, ওই সময়টা তো সবাই দেখবে, কিন্তু তারপরে আসলে সবাই স্পেসিফিক জানতে চাইবে। ফলে সেই জায়গা থেকে সংস্কার কী কী বিষয় আপনারা করতে চান, যেহেতু আপনারা অলরেডি প্রস্তাব পেয়েছেন, রাজনীতি করেছেন, ফলে প্রস্তাবগুলো নিয়ে একটা পর্যালোচনা করে কী কী করবেন তার একটা রূপরেখা দিলে তখন বাকিদেরও কাজ করতে সুবিধা হবে এবং আপনাদেরও সুবিধা হবে, তখন আপনারা এটা নিয়ে শুধু কাজ করতে পারবেন, এরকম।
আরেকটি শিরোনামে আমরা যাই। মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু, এরকম রয়েছে। এবং পোশাক কারখানায় বিশৃঙ্খলা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম উপদেষ্টা। আমরা জানি যে ওষুধ শিল্প খাতেও এরকম অস্থিরতা, বেশ অস্থিরতা আছে। এবং আজকে লেট নাইটের আগে যে খবরটা, সেটা হচ্ছে 19টা ওষুধ কারখানা বন্ধ। সেটা খুবই অ্যালার্মিং, সবগুলোই অ্যালার্মিং, কিন্তু ওষুধ কারখানা বন্ধ থাকাটা মানে তো এটা আমাদের জীবনের সঙ্গে, এর যে প্রোডাক্ট এটা আমার জীবনের সঙ্গে সম্পর্কিত, ফলে এটা একটা উদ্বেগের বিষয়। তো এই সব কিছু করা হচ্ছে অলরেডি। এখানে যে শ্রমিক অসন্তোষ, সেখানে কেউ শ্রমিকদের অসন্তোষটা তো আর না, মানে কেউ কিন্তু ইন্ধন যোগাচ্ছে কিনা সেটার জন্য আসলে এক ধরনের অভিযান, তাদেরকে উস্কানো হচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। আবার একই সঙ্গে তাদের যে দাবি দেওয়া, সেটাও আসলে মানবিকভাবে কনসিডার সুযোগ আছে। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখন সময়টা এরকম যে সবাই আসলে দাবি করে বসছে। একটা জায়গা হচ্ছে যেহেতু কিছু কিছু দাবি মানা হয়েছে, সবাই মনে করছে দাবি করলেই তো হবে, সব জমানো দাবি করছে। ফলে এই জায়গাটায় এটা আজকে আমাদের সম্পাদক পরিষদের আলোচনায় এটাও এসছে যে দাবি যে করা হবে, দাবিগুলো আসলে দাবিগুলোর ক্ষেত্রে আসলে যৌক্তিকতা বিচার করা সময় না। এটা সম্বন্ধে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন যে এখন সব লিখে যান, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে যারা হয় তারা অর্গানাইজড একটা ফোর্স, আপনারা জানেন যে, এবং তাদের ক্ষেত্রে আমাদের দেশের শ্রমিকদের জীবন তো খুব আরামের, খুব আনন্দের না, নানানভাবেই তারা নিষ্পেষিত ওভার দ্য ইয়ার্স। ফলে যেহেতু অন্য ক্ষেত্রে হচ্ছে, ফলে এখানেও হচ্ছে। আবার শ্রমিকদেরকেই কিন্তু ব্যবহার করা অতীতে আমরা দেখেছি, গত সরকার আমরা, তার সরকার আমরা, তাদের আন্দোলনকে আসলে এক শ্রেণীর মানুষজন ব্যবহার করতে চান। ফলে কেউ ব্যবহার করছেন কিনা এই সব কিছুর মধ্যে যে অভিযান, সেই অভিযান হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার। আপনারা জানেন যে অনেক অবৈধ অস্ত্র আছে এবং লুট হয়েছে অনেক অস্ত্র, ফলে সমাজে ছড়িয়ে পড়েছে। ফলে শৃঙ্খলা এবং সরকার এখনও পুরোপুরি স্টেবল হয়নি। প্রতিষ্ঠার জন্য আসলে যে সরকারের যে ইয়েটা দরকার, এস্টাবলিশমেন্টটা দরকার, সেটার জন্য আসলে আইন শৃঙ্খলা উন্নয়ন দরকার, সেটার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার দরকার। এবং এর অভিযান আসলে নানান ক্ষেত্রে যে অস্থিরতা চলে যাচ্ছে, তার ক্ষেত্রে এটা ভূমিকা রাখতে পারে যদি প্রপারলি এবং ফোর্সফুলি কাজটা করা যায়। অনেক অনেক ধন্যবাদ জনাব মোস্তফা মোহাম্মদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।